গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজির যে এক্সামটা হয়েছিল তাতে যে ম্যাথমেটিক্সের সেকশনটা দিয়েছিল ওখানে, সেখানকার প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ডিটেলে আলোচনা করব এবং দেখব যে ঠিকঠাক করে করা যায় কিনা। আমাদের প্রথম প্রশ্ন যেটা এসেছিল, ইফ ₹85 amounts to ₹95 in 3 years by simple interest, what ₹102 will amount in 5 years at the same rate of interest? অর্থাৎ বলছে যদি ₹85 যেটা আমার প্রথম প্রিন্সিপাল, সেটা আফটার 3 years অ্যামাউন্ট জেনারেট করে ₹95 at simple interest। জানতে চাইছে যদি ₹102 রাখা হতো ফর 5 years, তাহলে অ্যামাউন্ট কত হতো সেম রেট অফ ইন্টারেস্ট। এটা দু রকম উপায়ে করা যায়। একটা প্লেন অ্যান্ড সিম্পল ফর্মুলা বেসড, আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু পি প্লাস ওয়ান প্লাস আমরা জানি ফর সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস RT বাই 100। এখানে ডেটা দেওয়া আছে, প্রথম কেসে সেটাকে পুট করলে এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব, সেটা সেকেন্ড কেসে পুট করলে অ্যামাউন্ট পেয়ে যাব। কিন্তু এটা একটু ক্যালকুলেটিভ, সামান্য 3-4 স্টেপ করতে হবে। আমি এটা তাই পছন্দ করি না। আমি আরেকটা মেথড দেখাচ্ছি, সেটা একদম তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। দেখো, সেটা একদম কনসেপ্ট বেসড। আমরা জানি সিম্পল ইন্টারেস্ট বছর বছর চেঞ্জ হয় না, কারণ সেটা প্রিন্সিপালের উপর দেওয়া হয়। আমরা এইটুকুনি দেখতে পাচ্ছি যে ₹85 ₹95 হয়ে গেছে, তাই তো? তাহলে আমি টোটাল সিম্পল ইন্টারেস্ট পেয়েছি কত? 85 to 95, 10 টাকা। তাহলে 95 মাইনাস 85 যে 10 টাকা হয়, সেটা আমি 3 ইয়ার্সে ইন্টারেস্ট পেয়েছি, রাইট? তাহলে 1 বছরে আমি ইন্টারেস্ট কত পেয়েছি? অবভিয়াসলি 10/3। তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার ইজ টু আমার প্রিন্সিপাল, সেটা কি দাঁড়াবে? আমার সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার হচ্ছে 10/3, প্রিন্সিপাল কত? 85। তাহলে আমি এইটা বলতে পারি, যদি 10 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে এখানে নিশ্চয়ই এত টাকা রাখা হয়েছে। তুমি বলবে হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি করা যায়। তাহলে আমি এটা বলতে পারি, যদি 351 টাকা রাখা হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট পার বছরে কত টাকা হয়? 2 টাকা পার বছর। কিন্তু আমার তো সেকেন্ড কেসে রাখা হয়েছিল কত? 102 টাকা। তার মানে প্রত্যেক বছরে আমার সিম্পল ইন্টারেস্ট হবে 4 টাকা, কারণ 51 টাকা রাখলে আমি 2 টাকা করে ইন্টারেস্ট পাই প্রতি বছর। আমি রেখেছি কত এবার? 102 টাকা। তাহলে প্রত্যেক বছর 4 টাকা করে ইন্টারেস্ট পাবো। কিন্তু রাখবো কত বছর? 5 বছর। তাহলে 4 টাকা করে প্রত্যেক বছর ইন্টারেস্ট পেয়ে যদি আমি 5 বছর রাখি, তাহলে আমার টোটাল এসআই হবে 20 টাকা। তুমি বলবে হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে 20 টাকা যেই হলো, আমার অ্যামাউন্টও বেরিয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে 102 টাকা রাখা হয়েছিল, তাতে 20 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তাহলে 102 প্লাস 20, আমার নেট অ্যামাউন্ট হচ্ছে 122 টাকা। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের গিভেন অপশন গুলোর মধ্যে বি অপশনটা উত্তর হবে 122। এটা আমরা কি দিয়ে করলাম? রেশিও দিয়ে করলাম। আর এটা এতটা করলাম বলে এটা এই দুটো স্টেপ করার দরকার ছিল না, এখান থেকেই আমরা ডিরেক্ট করতে পারতাম। কেমন? ফলে এই মেথডটা একটু ব্যবহার করলে আমার মনে হয় সময় বাঁচবে। এটা 1 নম্বর অঙ্ক গেল। 2 নম্বরটা কি বলছে? P and Q cannot
P and Q can do a work in 12 days, Q and R in 15 days, R and P in 20 days. Find in what time P will do it alone. তাহলে কি কি বলেছে? P আর Q যদি একসাথে কাজ করে তাহলে একটা কাজ 12 দিনে হয়, Q আর R একসাথে কাজ করলে সেই কাজটাই 15 দিনে হয়, P আর R একসাথে কাজ করলে সেই কাজটাই 20 দিনে হয়। এখন জানতে চাওয়া হচ্ছে P যদি একা কাজ করত তাহলে কাজটা কতদিনে শেষ হতো। টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি একটা কথাই বলি, অঙ্কটাকে ভিজুয়ালাইজ করতে হয়। আমার কাছে এখন একটি কাজ পরিষ্কার নয়। এই যে প্রশ্নে বলা হচ্ছে একটি কাজ, এরা 12 দিনে করে, ওরা 15 দিনে করে, এরা 20 দিনে করে, কি কাজ? আমি ধরে নিচ্ছি পার্সেল ডেলিভারি করাটা হচ্ছে কাজ। তাহলে কটা পার্সেল ডেলিভারি করতে হবে সেটা এই যে 12, 15, 20 এদের এলসিএমটাকে ধরে নাও, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 12, 15, 20 এলসিএম আমরা মুখে মুখেই করতে পারি 60। তাহলে 60টা পার্সেল ডেলিভারি করতে হবে, এটা আমার কাজ। পি আর কিউ একসাথে মিলে এই কাজটাই 12 দিনে করে, তাহলে 12 দিনে তারা 60 পার্সেল ডেলিভারি করে। এক এক দিনে কটা করে করে দুজনে মিলে? তাহলে 60 ডিভাইডেড বাই 12, তাহলে 5টা করে। সিমিলারলি কিউ আর আর মিলে কাজটা 15 দিনে শেষ করে, তাহলে এক এক দিনে কত করে করে? 60টা পার্সেল ডেলিভারি করে সে 15 দিনে, তাহলে এক এক দিনে কটা করে? 4টে করে। তাহলে পি আর আর মিলে বা আর বা পি মিলে 20 দিনে কাজটা করে, তারা এক এক দিনে কটা করে করে? 3টে করে। এবারে আমি একটা জিনিস করতে পারি, যদি সবাইকে যোগ করে দিই, পি আর কিউ 5টা করে, কিউ আর আর 4টে করে, পি আর আর 3টে করে, তাহলে দেখো দুটো দুটো করে সবাই চলে আসে না? দুটো পি, দুটো কিউ, দুটো আর, তাহলে দুটো পি প্লাস কিউ প্লাস আর মিলে টোটাল ডেলিভার করে 5 আর 4 9 আর 3 12টা। তার মানে আমি এখান থেকে বলতে পারি পি প্লাস কিউ প্লাস আর অর্থাৎ 3 জনে মিলে 12/2 অর্থাৎ 6টা করে ডেলিভার করে। বলবে হ্যাঁ, তাহলে 3 জনে 6টা করে ডেলিভার করে। আমার কাছে জানতে চাইছে পি কত দিনে 60টা ডেলিভার করবে। আমি একটা কাজ করি, পি প্লাস কিউ প্লাস আর তো 6টা করে ডেলিভারি করে, আবার জানি কিউ প্লাস আর 4টে করে ডেলিভারি করে, তার মানে পি কটা করে? নিশ্চয়ই 6 - 4 দুটো করে, কারণ পি প্লাস কিউ প্লাস আর এর মধ্যে তো 3 জনই ঢুকে বসে আছে, তাদের মধ্যে কিউ আর আর মিলে 4টে করে, তাহলে পি কটা বের করে, কটা করে করে সেটা আমি অনায়াসেই বের করতে পারবো। সেটা হচ্ছে 6 - 4 2। তার মানে পি ডেইলি দুটো করে পার্সেল ডেলিভারি করতে পারে। আমার টোটাল টাস্ক কটা ডেলিভারি করার? 60টা। পি রোজ কটা করে করে? দুটো করে, তাহলে টাইম কত লাগবে? 30 ডেজ। ফলে আমার এখানের এ অপশনটা উত্তর হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, if 90% of A is equal to 30% of B and B is equal to X% of A, then the value of X is। তাহলে কি বলছে 3 নম্বরে? বলছে 90% of A equal to 30% of B and B is X% of A। এই দুটো তথ্য দেওয়া আছে, তাহলে ওই এক্স এর ভ্যালুটা আমার কাছে জানতে চেয়েছে। নিজেরাই দেখো, এখান থেকেই অঙ্কটা হয়ে যাবে। কিভাবে? এটাকে যদি আমি একটু ডিটেলে লিখি তাহলে এটার মানে কি দাঁড়ায়? 90% মানে 90/100, অফ এ মানে ইনটু এ, সেটা ইকুয়াল টু 30% মানে 30/100, অফ বি, অফ ছিল,
অফ মানে ইন্টু বি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, সিম্পলিফাই করলে এ আর বি এর রেশিও আমরা পেয়ে যাব। এখানে 30, এখানে 93। তাহলে আমি পেলাম এখান থেকে বি ইকুয়াল টু 3a, অর্থাৎ বি ইজ 3 টাইমস অফ এ। আমরা জানি ফ্র্যাকশন যদি এক হয় তার পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 100, অর্থাৎ 1/1 এটা যদি ফ্র্যাকশন ভ্যালু হয় তার পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 100%। তাহলে এখানে বি ইজ 3/1% অফ এ, কিছু নেই মানে তলায় আমি 1 ধরতে পারি। তাহলে এটার মানে কি দাঁড়াবে, 1/1 যদি 100% হয় তাহলে 3/1 কত পার্সেন্ট হবে, 100 এর 3 গুণ, 300%। তাহলে আমি এখান থেকেই বুঝতে পারছি যে বি ইজ ইকুয়াল টু দেন 300% অফ এ। অথচ প্রশ্নে বলেছে বি ইজ x% অফ এ। তাহলে আমি একদম পরিষ্কার বুঝতে পারছি যে এক্স এর যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে 300। ক্লিয়ার? এই দুটোকে তুলনা করলেই বেরিয়ে যাবে। এটা একদম সহজ অঙ্ক ছিল, ছোট অঙ্ক। 54 বলছে ইন হোয়াট টাইম ₹2400 will amount to ₹2646 at 5% per annum compound interest compounded annually। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রিন্সিপাল 2400 কত দিনে 2646 অ্যামাউন্টে পরিণত হবে উইথ 5% compound interest which is compounded annually। দেখো এটা তো একটা ডিরেক্ট ফর্মুলা আছে, সেটা দিয়ে করাই যায়, তোমরা জানো p into 1 plus rt by 100 to the power 1 plus r to the r by 100 to the power t, সেটা ইকুয়াল টু অ্যামাউন্ট হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট যদি বসিয়ে দাও ভ্যালুগুলো এখান থেকে পেয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে না করে অন্য একটা ধরন দেখার চেষ্টা করি। এইটা থেকেই আর একটু যদি আমি এগোই তাহলে একটা জিনিস কি বুঝতে পারছি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন ব্যাপারটা কি, আমরা এই যে পার্সেন্টেজ ভ্যালুগুলোকে দেখি, ধরো বলছে 25%, এটার মানে কি 25%, পার মানে প্রতি, সেন্ট মানে 100, তাহলে 25 প্রতি 100-তে। তার মানে 100 না হয়ে যদি আমি 1-এ কাউন্ট করি তাহলে কত ভ্যালুটা দাঁড়াবে তুমি জানো, 100-তে যদি 25 হয় তাহলে 1-এ যেটা দাঁড়াবে সেটাই তার ফ্র্যাকশনাল ভ্যালু 1/4। তাহলে পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে যেতে গেলে এই পার্সেন্টেজ ভ্যালুটাকে, এই সিম্বলটাকে তুলে বাই 100 লিখতে হয় এবং ক্যালকুলেট করে যেটা দাঁড়ায় ফাইনালি সিম্পলিফাই করে সেটা তার ফ্র্যাকশনাল ভ্যালু। পার্সেন্টেজের অঙ্ক বেশিরভাগ সময় ফ্র্যাকশনে নিয়ে গেলে আমাদের সুবিধা হয় এই কারণে, কারণ ডেটাগুলো ছোট হয়, অপারেট করতে সুবিধা হয়। তাহলে এই r/100 ইজ নাথিং বাট তার ফ্র্যাকশনাল ভ্যালু, সেটা টু দি পাওয়ার t। এই 1 প্লাস f এইটাকে বলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তার মানে ধরো 1 প্লাস 1/4 যদি 25%ই হতো তাহলে এক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যেত 1 প্লাস 1/4 অর্থাৎ 5/4। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ধরো আমি 100 টাকা রাখলাম 25% কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে পরের বছর কি হবে, তার 5-এর 4 গুণ হয়ে যাবে।
তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইনটু একবার হলো। 2 বছরের জন্য রাখলে প্রথম বছরের শেষে এটাই অ্যামাউন্ট হয়ে যাবে এবং এই অ্যামাউন্টটাই দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল হিসেবে কাজ করবে। তাহলে দ্বিতীয় বছর কি হয়ে যাবে, তার আবার 5-এর 4 গুণ। আমি কিন্তু এইটা একটা আরবিট কেস ধরে আলোচনা করছি, এখনো এই অঙ্কটায় আমি ঢুকিনি। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে অনেক সহজে সিআই এর অঙ্ক হয়ে যাবে, সেই জন্য এইটুকু একটু বুঝিয়ে নিচ্ছি। তাহলে 2 বছর হলে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাই দেখো প্রিন্সিপালের সাথে দুবার গুণ হলো না, সেক্ষেত্রে টি এর জায়গায় কি হয়ে যেত, মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু দি পাওয়ার 2। যদি 3 বছরের কথা বলা হতো তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু দি পাওয়ার 3। তার মানে আসলে আমি এইটাকেই একটা অন্য নাম দিলাম, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু দি পাওয়ার টি। ঠিক আছে, কারণ মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা জানতে পারলেই আমি সেখান থেকে এক বাদ দিয়ে ফ্র্যাকশনাল ভ্যালু পেয়ে যাব, আর ফ্র্যাকশনাল ভ্যালু পেয়ে গেলেই সেখান থেকে আমি কি পেয়ে যাব, রেট পেয়ে যাব। তাহলে এইবারে অঙ্কটাকে একটু কাছ থেকে দেখো। আমি জানি অনেকের এতক্ষণে ওই ফর্মুলাতেই হয়ে গেছে, তারা ভাবছে এতক্ষণ ধরে এটা দেখবো কেন। দেখবে এই কারণেই যে এই অঙ্কটা হয়তো হয়ে গেছে, কিন্তু আরো অনেক বড় অঙ্ক এই নিয়মটায় তুলনামূলক তাড়াতাড়ি হয়। তাহলে আমি কি বললাম, প্রিন্সিপাল ইনটু মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু দি পাওয়ার টি, সেটা ইকুয়াল টু অ্যামাউন্ট। তাহলে এক্ষেত্রে অ্যামাউন্ট কত, 2646, প্রিন্সিপাল কত 2400, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত তুমি বলবে দেখে নিচ্ছি, আর কি বলেছে 5%, তার ফ্র্যাকশনাল ভ্যালু কত, 5% কে 1/20, 5/100 কেটে কুটে 1/20, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে 1 + 1/20, অর্থাৎ 21/20। কেমন, তাহলে এখানে 21/20 টু দি পাওয়ার টি কত বছরের হবে সেটাই জানতে চেয়েছে। এবারে কি 2646 বাই 2400, সেটা ইকুয়াল টু 21/20 টু দি পাওয়ার টি। এটা কত দিয়ে যাবে, কত দিয়ে যেতে পারে, চলো এটা আমি দেখতে পাচ্ছি 4 আর 2 এ 6, 6 6 6, অর্থাৎ 3 দিয়ে যাবে এবং 2 দিয়েও যাবে, এবং 24 3 দিয়ে 2 দিয়ে যায়। তাহলে আমি ডিরেক্টলি 6 দিয়ে কাটি, সুবিধা হবে। তাহলে নিচে 6 দিয়ে কাটলে 4 6 24 0 0, আর এখানে 4 6 24 4 6 24 6 1 6, অর্থাৎ 441/400। এটা অনায়াসেই বুঝতে পারছো 21/20 তার হোল স্কোয়ার। 441 হচ্ছে 21-এর স্কোয়ার, 400 হচ্ছে 20 স্কোয়ার। তার মানে এইটা ইকুয়াল টু পেলাম 21/20 টু দি পাওয়ার টি, যেটা ধরেছিলাম। অর্থাৎ এই দুটোকে তুলনা করে আমি দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু 2, অর্থাৎ 2 বছরের কথা বলা হচ্ছে। 5 নাম্বার বলছে HCF and LCM of two numbers are 16 and 240 respectively. If one of the number is 48, the other number is dash. এটা আমরা সবাই জানি। কি বলেছে, HCF দুটো নাম্বারের, HCF হচ্ছে 16 আর LCM হচ্ছে 240। তাদের মধ্যে একটি সংখ্যা যদি 48 হয়, অপর সংখ্যাটি কত, এইটা হলো প্রশ্ন। আমরা খুব ভালো করে জানি দুটি সংখ্যার ক্ষেত্রে HCF ইনটু LCM, অর্থাৎ লসাগু আর গসাগুকে গুণ করে যা পাওয়া যায়, সংখ্যা দুটোকে গুণ করেও তাই পাওয়া যায়, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল। লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুগুলো পুট করে এইটা দাঁড়াবে, এখান থেকে আমি
দ্বিতীয় সংখ্যাটার ভ্যালু পেয়ে যাব। তাহলে 16 দিয়ে 48 কে কেটে দাও 3, 3 দিয়ে এটাকে কেটে দাও 8, তাহলে ইনটু হচ্ছে 80। আমাদের এখানের সি উত্তর। ঠিক আছে, বেশ। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, if the difference between the compound interest and simple interest on a certain sum at 15% per annum for 3 years is rupees 283.50, the sum is। আচ্ছা, অনেক কথা বলে দিয়েছে। কি কি বলেছে? 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের তফাৎ 283.5 টাকা। কোনো একটা প্রিন্সিপাল ব্যাংকে রাখা হয়েছে, সেটা যদি কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হতো আর যদি সিম্পল ইন্টারেস্টে রাখা হতো, এই যে ইন্টারেস্ট দুটো পাওয়া যেত তাদের মধ্যে তফাৎ হতো 283.5 টাকা। কতদিন রাখলে এই তফাৎটা হতো? ফর 3 ইয়ার্স। কত রেটে রাখলে? 15% পার অ্যানাম। তাহলে কি জানতে চাওয়া হয়েছে? কত টাকা রাখা হয়েছিল। এইটা আমরা ট্রি মেথডে করব, খুব ভালো মেথড। দেখো, প্রথমে এই 15% কে, একটা জিনিস মনে রাখবে, যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক পাবে, সব থেকে ইম্পর্টেন্ট ডেটা হচ্ছে রেট। এখান থেকে সব কিছু বের করা যায়। কিছু কিছু অঙ্কে রেটটাই জানতে চায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ অঙ্কে রেট দেওয়া থাকে, সেই রেটটা দিয়ে কিন্তু আসল খেলাটা খেলা যায়। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই রেটটুকু দিয়ে অনেক বড় বড় জিনিস মুখে মুখে বের করে নেওয়া যায়। চলো, তাহলে 15%, যারা জানো এমনিতে ডিরেক্টলি লিখতে পারো, আর যারা একটু এইভাবে করতে চাও এটাকে ফ্র্যাকশনে নাও। তাহলে কেটে কি দাঁড়াবে? 3 5 15, 5 দিয়ে 3 20। তাহলে এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3 20। তাহলে 15%, তার মানে হচ্ছে 100 রাখলে 15 পাওয়া যায় ইন্টারেস্ট, 20 রাখলে 3 পাওয়া যায়। ঠিক আছে, এইবারে টাকাও ক বছরের জন্য বলা হচ্ছে? 3 বছরের জন্য। এটার ডিনোমিনেটর বা হরে কত আছে? 20 আছে। আর ক বছরের জন্য বলা হচ্ছে? 3 বছরের জন্য। আমি আরবিটারিলি ধরে নেব এই ডিনোমিনেটর অর্থাৎ 20 পাওয়ার 3 এটা আমার প্রিন্সিপাল। কেন? সেটার জন্য পুরো উপাখ্যান আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের ডিটেল কনসেপ্ট, সেটা পরে হবে। তাহলে এখানে আমি কি ধরবো? এই 20টা হরে আছে এবং 3 ইয়ার্স আছে বলে লেট প্রিন্সিপাল বি 20 টু দি পাওয়ার 3। তাহলে গোটা ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। কিভাবে? দেখ, তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে? 20 টু দি পাওয়ার 3 মানে 8000। আমার হিসেব মতো আমি এটাকে ধরছি 8000 টাকা প্রিন্সিপাল রাখবো, এটা আমার ইচ্ছে। তাহলে কি দাঁড়ায় দেখি, যদি 8000 রাখি তাহলে প্রথম বছর শুধু প্রিন্সিপালের উপরেই ইন্টারেস্ট পাবো। কত অংশ? প্রিন্সিপালের 3/20 অংশ, তাই তো? তাহলে প্রিন্সিপালের 3/20 অংশ মানে কত? 20 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত পাবে? 400, আর 3 দিয়ে গুণ করলে তাকে 1200। এবারে যদি 3 বছরই আমি সিম্পল ইন্টারেস্টে রাখতাম তাহলে কি হতো? আমরা জানি বছর বছর সিম্পল ইন্টারেস্ট চেঞ্জ হয় না। তাহলে 2 নম্বর বছরেও এই 1200 টাকা পেতাম, 3 নম্বর বছরেও এই 1200 টাকাই পেতাম। হ্যাঁ কি না? তোমরা বলবে একদম ঠিক। তাহলে 1200 করে ইন্টারেস্ট পেতাম। তাহলে এই 3 বছরে কত টাকা পেয়ে যেতাম? সিম্পল ইন্টারেস্ট 3600 টাকা। সেটা আমার লাগবে না। তাহলে 3টে বছরে এত এত টাকা পেতাম। এই টাকাটা 3/20, দ্বিতীয় বছর এই টাকাটা 3/20 অংশ, এই টাকাটা 3/20 অংশ। 3/20 নিয়ে মানে চাপ খাচ্ছ না তো? ওটা অ্যাকচুয়ালি 15%। রেট যেহেতু 15%, তাই 8000 এর 15%ই হচ্ছে এই 1200। তাহলে 3 বছর 1200 করে পেতাম। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হতো তাহলে কি হতো?
প্রথম বছর প্রিন্সিপালের উপরেই পেতাম 1200 টাকা, দ্বিতীয় বছর প্রিন্সিপালের উপরে তো পেতাম, কিন্তু এই যে একটা ইন্টারেস্ট জমা হলো, এই ইন্টারেস্টের উপরেও আবার ইন্টারেস্ট পেতাম, তাই এইটারও আবার 3/20 পেতাম। এবারে 1200-র 3/20 কত? কাটাকাটি করো, 60 টাকা, তাহলে 3×6 180। তাহলে দ্বিতীয় বছর কম্পাউন্ড ইন্টারেস্টে রাখলে 1200 টাকা, এমনি সিম্পল ইন্টারেস্টে রাখলে 1200 টাকাই পেতাম দ্বিতীয় বছরে। কম্পাউন্ড ইন্টারেস্টে রাখছি বলে প্রথম বছরের যে 1200 টাকা সুদ পেয়েছিলাম তার উপরেও 15% রেটে সুদ পেয়ে আরো এক্সট্রা 180 টাকা সুদ পেতাম। তৃতীয় বছরে কি হতো? তৃতীয় বছরে তো এই 1200 টাকাও আবার জেনারেট হয়েছে, তাহলে এখানের থেকেও আরো 3/20 পেতাম, অর্থাৎ 180 টাকা পেতাম। এই 1200 টাকাটাও তো হারিয়ে যায়নি, সেখান থেকেও 180 টাকা পেতাম, এইটা থেকেও। এবং আবার এই 180 টাকা 2 নম্বর বছরে জেনারেট হয়েছে, তার থেকে আবার কি পেতাম? তারও 3/20 পেতাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পেতাম? 27 টাকা। তাহলে এবারে তোমরা একটা কথা বলো যে সিম্পল ইন্টারেস্ট হলে এইটুকু হতো, কম্পাউন্ড ইন্টারেস্ট হলেই পুরোটা হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তফাৎ কত টাকা? তুমি বলবে এই 180, এই 180, এই 180 আর 27, এত টাকা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তফাৎ। তাহলে কত? 3×18 = 54 আর 27, তাহলে সব মিলিয়ে আমার 567 টাকা গ্যাপ হওয়া উচিত ছিল যদি 8000 টাকা রাখতাম। কথা ক্লিয়ার হলো এতক্ষণে? এইটা এত ডিটেলে আমি বলছি বলে তোমরা যখন এটা অ্যাপ্লাই করবে খুব তাড়াতাড়ি অঙ্ক হবে। তাহলে কি হলো? 8000 টাকা রাখলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে তফাৎ কত হলো? 567। কিন্তু প্রশ্নে বলেছে না, অত টাকা তো গ্যাপ হয়নি, গ্যাপ হয়েছে 283.5 টাকা। তাহলে আমার হিসেবের 567 অ্যাকচুয়ালি হচ্ছে 283.5। তাহলে আমার হিসেবে এক আসলে কত? 283.5 ভাগ 567, এই পয়েন্টটা তুলে 0। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে 35 দুগুণে 70, 28 দুগুণে 56, তাহলে কাটাকুটি চলে যাবে, এটা হাফ। তার মানে আমার এক আসলে হাফ, তার মানে আমার 8000 আসলে তার হাফ 4000। তাহলে এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল। তাহলে ফাইনালি প্রিন্সিপাল যে জানতে চেয়েছিল সেটা পেলাম কি? ₹4000। ঠিক আছে, এইটা যদি করো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টে 3 বছর 4 বছর যতই দিক না কেন একদম ক্লিয়ার ছবিটা পাওয়া যায়। নেক্সট, আ ম্যান পারচেজেস, 7 নম্বর অঙ্ক। A man purchases 2 watches at 560. He sells one at 15% profit and other at 10% loss. Then he neither gains nor losses. The cost price of each watch is. অর্থাৎ এক ব্যক্তি টোটাল 560 রুপিস খরচ করে 2 ওয়াচেস কিনলো, দুটো ঘড়ি কিনলো, দুটোর মিলিয়ে দাম হচ্ছে 560 টাকা। একটাতে 15% তার লাভ হয়েছে, অন্যটায় 15% লস হয়েছে। একটু ভুল বললাম, 10% লস হয়েছে। জানতে চাওয়া হচ্ছে, আচ্ছা অন্যটায় 10% লস হয়েছে, এতে ফাইনালি টোটাল তার দামের উপরে নো গেইন নো লস হয়েছে। তাহলে ফাইনালি দুটোকে যখন একসাথে
হিসেব করতে বসা হলো, তাহলে কি দেখা গেল? নো গেইন অ্যান্ড নো লস দেখা গেল। তাহলে জানতে চেয়েছে দুটো ঘড়ির সিপি কত। এটা অনেক মেথডে করা যায়, সব থেকে সহজে যেটা হবে অ্যালিগেশন মেথড। আমরা অ্যালিগেট করব প্রফিট আর লস দিয়ে। একটায় 15% প্রফিট হয়েছে, তো ফাইন। তাহলে আমরা কি দিয়ে অ্যালিগেট করছি? প্রফিট পার্সেন্ট, অর্থাৎ আমার ভ্যালুটা থাকবে প্রফিট ভ্যালু পার কিসে? পার 100-তে। তাহলে এটাকেই আমরা বলি প্রফিট পার্সেন্ট। তাহলে প্রফিট পার্সেন্ট দিয়ে আমরা অ্যালিগেট করব। আমার রেফারেন্স ক্লিয়ার হলো। তাহলে প্রথমটায় প্রফিট কত হয়েছে? 15, পার্সেন্টেজ প্রফিট 15। দ্বিতীয়টায় প্রফিট তো হয়নি, লস হয়েছে। তাহলে আমি প্রফিটের টার্মে যদি বলতে হয়, আমরা বলবো -10% প্রফিট হয়েছে, তাই না? আমরা জানি বাঁদিক সমান সমান মাইনাস ডান দিক, অর্থাৎ বিপরীতটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আগে একটা মাইনাস সাইন দিয়ে দিয়েছি, ব্যাপারটা অ্যাডজাস্টেড হয়ে যায়। তাহলে একটায় গেইন হচ্ছে +15 আর একটায় -10 প্রফিট। সব মিলিয়ে কত হয়েছে? প্রফিট বা লস কিছুই হয়নি। তাহলে এটা হচ্ছে এগ্রিগেটের। তাহলে যখন আমি অ্যালিগেট করব, 0 আর 15 এর গ্যাপ হচ্ছে 15, -10 আর 0 গ্যাপ হচ্ছে 10, অর্থাৎ 10:15। কাটাকাটি করলে কি দাঁড়াবে? 5 দিয়ে 2:3। তার মানে 15% প্রফিটে যে ওয়াচটা বেচা হয়েছে সেটার ভ্যালু হচ্ছে 2, আর 10%-এ সেটা হচ্ছে 3। এটা রেশিও, কস্ট প্রাইসের রেশিও। তাহলে টোটাল কত হওয়া উচিত ছিল? দুটোর প্রাইস 2 আর 3 হলে তুমি বলতে 5, কিন্তু টোটাল প্রাইস কি 5? না। তাহলে আমাদের হিসেবে 5 টাকা বেরিয়েছিল, সেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 560 টাকা। তাহলে আমার হিসাবে এক মানে কত? 560 বাই 5। তাহলে 5 একে 5, 5 12 60, 112। তাহলে আমার হিসেব মতো 2 কত? 224। আমার হিসেব মতো 3 কত? 336। তাহলে ওয়াচ দুটোর প্রাইস হচ্ছে একটার 224 আর একটার 336। আচ্ছা, এবারে অনেকের মনে প্রশ্ন হবে, কস্ট প্রাইস চেয়েছে, কস্ট প্রাইস পাওয়া গেল কি করে? এই যে প্রফিট পার্সেন্ট, এইটাকে একটু ভাঙলেই বুঝতে পারবে। সবসময় মনে রাখবে, যা দিয়ে অ্যালিগেট করা হয় সেইটা কখনো রেশিও দেয় না। যা দিয়ে অ্যালিগেট করা হয় সেটা যার রেফারেন্সে নেওয়া হয়েছে তার রেশিও বেরোয়। তুমি এবার বলো, প্রফিট পার্সেন্ট, অর্থাৎ আমরা যদি এটাকে ভাঙি, তাহলে আমার সিপি যদি 100 হয়, তাতে কতটা প্রফিট করেছি? তার মানে এটা নাথিং বাট প্রফিট অ্যাট 100 সিপি, এটাই দেয়। তাহলে এইখান থেকে আমি যখন অ্যালিগেট করব, তাহলে প্রফিট দিয়ে অ্যালিগেট করলে সিপি রেশিওই বেরোবে। তাহলে আমার রেফারেন্স যেটা থাকবে, অর্থাৎ যার রেফারেন্সে অ্যালিগেট করা হচ্ছে, সেইটাই ফাইনাল রেশিওতে আসবে। সেই জন্যই 2:3 যেটা এলো, সেটা সিপির রেশিওই এলো। প্রফিট দিয়ে অ্যালিগেট করলে প্রফিট কখনো উত্তর আসে না, সিপি আসে। ঠিক আছে, তাহলে 7 নম্বরটা হয়ে গেল। 8 নম্বর বলছে, a train crosses 210 and 122 meter long tunnels in 25 and 17 seconds respectively. The speed of the train is. অর্থাৎ একটি ট্রেন 210 মিটার যায় 25 সেকেন্ডে, আর 122 মিটার যায় 17 সেকেন্ডে। তাহলে জানতে চেয়েছে ভেলোসিটি অফ দ্য ট্রেন বা স্পিড অফ দ্য ট্রেন কত। আমি ভি দিয়ে লিখি ভেলোসিটি, এটা জানতে চেয়েছে।
কি বলেছে 210 মিটার টানেল পার করতে তার 25 সেকেন্ড টাইম লেগেছে, আর একটা 122 মিটার টানেল এটাকে ক্রস করতে তার 17 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে ট্রেনটার ভেলোসিটি কত? দেখো এমনিতে করলে তো করাই যায়, একটা জিনিস মানে জাস্ট ভাবো, তাহলে মুখে মুখেই অঙ্কটা হয়ে যাবে। আমরা জানি যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম বা একটা টানেলকে ক্রস করে, সে কি করে, আগে নিজের, এইটা ধরো টানেল, ঠিক আছে, বা প্ল্যাটফর্ম, সেটার লেন্থ এল। একটা ট্রেন যখন আসে, ট্রেনটা ধরো এইটা, একটা ট্রেন ক্রস করবে তখনই যখন সে তার মাথাটা এরকম ঢোকাবে, আস্তে আস্তে এর প্যারালালে আসবে, তারপরে এর মাথাটা আস্তে আস্তে বেরোনো শুরু হবে, এবং ফাইনালি যখন এর লাস্ট পয়েন্টটা এই পয়েন্টটাকে ক্রস করে বেরিয়ে যাবে, তখন আমরা বলবো ট্রেনটা টানেলটাকে ক্রস করলো। তার মানে সোজা কথা, ট্রেনটা প্ল্যাটফর্মের লেন্থটাকে ক্রস করে, তারপরে আস্তে আস্তে নিজের লেন্থটাকে ক্রস করে যখন বেরিয়ে যায়, তখনই আমরা বলি ট্রেনটা প্ল্যাটফর্মকে ক্রস করেছে। এবারে তুমি বলো, দুটো যদি প্ল্যাটফর্ম থাকে, একটার লেন্থ এল আর একটার লেন্থ ক্যাপিটাল এল, এটা একটু বড় প্ল্যাটফর্ম, তাহলে সেম লেন্থের ট্রেন যখন একে ক্রস করে গেল, তখন কতটা ক্রস করলো? তুমি বলবে ছোট এল আর নিজের দৈর্ঘ্য। আর যখন একে ক্রস করলো, তুমি বলবে বড় এল আর নিজের দৈর্ঘ্য। তাহলে নিজের দৈর্ঘ্যটাকে তাকে তো অতিক্রম করতেই হচ্ছে দুপারি। তাহলে এদের দুজনকে ক্রস করতে যে সময়ের ডিফারেন্সটা হচ্ছে, ছোট ছিল, একে ক্রস করতে ধরো 10 সেকেন্ড লাগলো, এ বড় ছিল একটু, একে ক্রস করতে ধরো 12 সেকেন্ড লাগলো। এই যে 2 সেকেন্ডের গ্যাপ হলো, এটা কি জন্য তৈরি হলো? তুমি বলবে এ বড় ছিল তাই, প্ল্যাটফর্মটা বড় ছিল, ট্রেন তো আর বড় ছোট হয়নি, সেম লেন্থের ট্রেন এখানেও ক্রস করেছে এখানেও ক্রস করেছে, তাহলে নিজের দৈর্ঘ্যটাকে তো তাকে দু ক্ষেত্রেই যেতে হবে। তাহলে গ্যাপটা হবে কেন? গ্যাপটা হবে টানেলের বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের জন্য। তার মানে আমি এইটুকু বলতে পারি, যত বড় প্ল্যাটফর্ম তত বেশি টাইম। ঠিক, এইবারে অঙ্কটায় ফিরে আসি। তাহলে মানে এটা দাঁড়ালো, এই যে প্ল্যাটফর্ম দুটোর দৈর্ঘ্যের তফাৎ 210 আর 122, অর্থাৎ গ্যাপ কত এদের? এই যে 88 মিটার বেশি লম্বা ছিল এই টানেলটা, তার জন্য তার সময় কতটা বেশি লেগেছে? 8 সেকেন্ড ক্রস করতে। তার মানে আমি এটা বলতে পারি 8 সেকেন্ডে ও 88 মিটার ক্রস করে, নিশ্চয়ই বলতে পারি। তাহলে 8 সেকেন্ডে যদি 88 মিটার ক্রস করে, 1 সেকেন্ডে কত করে? 88/8, অর্থাৎ 11 মিটার। তার মানে তার ভেলোসিটি হচ্ছে 1 সেকেন্ডে যেটা অতিক্রম করে সেটাই তো তার ভেলোসিটি, তাহলে 11 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটা এতটা বললাম বোঝানোর জন্য, অ্যাকচুয়ালি মুখোমুখি হতো। এখানের গ্যাপ কত? 88। 88 গ্যাপ মেকআপ করতে তাকে এক্সট্রা চলতে হয় কতক্ষণ? 8 সেকেন্ড। তার মানে 8 সেকেন্ডে সে 88 মিটার অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত করে? 11 মিটার। অঙ্ক শেষ। 9 এর অঙ্কটা বলছে, ইফ দ্য অ্যাভারেজ অফ এ বি সি ইজ এম and ab plus bc equal to minus ca, then the average of a square plus b square plus c square is what? কি বলেছে? এ বি সি তিনটের অ্যাভারেজ হচ্ছে 3, এম। তাহলে এ বি সি তিনটে যদি নাম্বার হয়, তাদের অ্যাভারেজ কি হয়? তাদের যোগফল বাই নাম্বার অফ টার্মস। যোগফল কত? এ প্লাস বি প্লাস সি, নাম্বার অফ টার্মস কত? 3। তাহলে এইটা বলে দিয়েছে এম। আর কি বলে দিয়েছে? এ বি প্লাস বিসি ইকুয়াল টু মাইনাস সি এ, এটা বলে দিয়েছে। এবং ফাইনালি জানতে চেয়েছে এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ারের অ্যাভারেজ কত। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার তিনটে ভ্যালু, তাকে 3 দিয়ে ভাগ করে কত
আসবে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে এইটা থেকে আমি অপারেশন শুরু করি। a প্লাস বি প্লাস সি সমান সমান তাহলে 3m। নিশ্চয়ই। তাহলে আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করব কেন? কারণ ফাইনালি আমার a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চেয়েছে, সেকেন্ড ডিগ্রি অপারেশন, স্কোয়ার না করলে সেকেন্ড ডিগ্রিতে যাওয়া যাবে না। তাহলে চলো, এটার আমরা ফর্মুলা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার মানে সোজা কথা 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ, সেইটা ইকুয়াল টু এই দিকের স্কোয়ার করলে কত দাঁড়াবে? 3 স্কোয়ার 9, m এর স্কোয়ার m স্কোয়ার। এই অবধি এলো। আমার তো এই তিনটের ভ্যালু চাই, এই তিনটের যোগফলের। এটা তো দরকার নেই, অথচ এটা চলে এসছে। এটার কি করা যায়? তার জন্যই এইটা দেওয়া ছিল আগে। এটার থেকে একটা জিনিস আমরা পাবো, ab প্লাস বিসি ইকুয়াল টু মাইনাস সি এ, মানে ab প্লাস বিসি মাইনাস সি এ কে এইদিকে নিয়ে এলে প্লাস সি এ, সেটা সমান সমান 0 না? তুমি বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে আমি যদি এদের দুদিকেই 2 দিয়ে গুণ করি, তাহলে ওই দিকে এদিকে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ হয়ে গেল, কিন্তু 2 ইন্টু 0 সেটার ভ্যালুও তো 0। তুমি বলবে হ্যাঁ 0। তাহলে এই যে যেটা নিয়ে সমস্যা হচ্ছিল, এইটার ভ্যালু তো আসলে 0, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। তার মানে অ্যাকচুয়ালি আমি পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এদের তিনটের যোগফল হচ্ছে 9m স্কোয়ার। কিন্তু আমার কাছে তা চায়নি, আমার কাছে জানতে চেয়েছে এইটা ডিভাইডেড বাই 3 কত হবে। তাহলে দুই দিকে 3 দিয়ে ভাগ করে দেব, কাটাকাটি হয়ে যাবে, এবং ফাইনালি কি আসবে? 3m স্কোয়ার। এটাই হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর অ্যাভারেজ। A train passes a platform in 36 seconds and a man standing on the platform in 20 seconds. If the speed of the train is 54 kilometer per hour, then the length of the platform is dash. তাহলে এটা নাম্বার 10 কি বলছে? প্ল্যাটফর্মকে পাস করতে ট্রেনের লাগে 20 সেকেন্ড, সরি 36 সেকেন্ডস প্ল্যাটফর্মকে পাস করতে, আর একটা ম্যানকে পাস করতে লাগে 20 সেকেন্ডস। ট্রেনটার ভেলোসিটি বলে দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। জানতে চাওয়া হচ্ছে ট্রেনটার লেন্থ। ট্রেনটার লেন্থ না জানলেও হবে, কি জানতে চেয়েছে? দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। ওকে, এই হচ্ছে প্রশ্ন। একটু আগেই আলোচনা হলো, একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে। কিন্তু যখন একটা গাছ, একটা ইলেকট্রিক পোল বা একজন মানুষকে অতিক্রম করে, তখন সে শুধু নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। এটা আমরা ছেলেবেলা থেকেই জানি। এবারে ব্যাপারটা হচ্ছে আবার আগের কনসেপ্ট। তাহলে সে 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, কারণ সে 20 সেকেন্ডে একটা লোককে অতিক্রম করছে। তার মানে সোজা কথায় সে 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে পারে। কিন্তু একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার 36 সেকেন্ড লেগে যায়। কেন? কারণ সেই সময় সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তার মানে এখান থেকে আমি ঘুরপথে এটা কি বলতে পারি, এদের গ্যাপ যে 36 আর 20 সেকেন্ডস এর যে গ্যাপ, এই 16 সেকেন্ড লাগে তার প্ল্যাটফর্ম অতিক্রম করতে। তুমি বলবে হ্যাঁ, কারণ 20 সেকেন্ড লাগে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে, এক্সট্রা 16 লাগবে তাহলে কত? ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে। তাহলে এইটা খুব এভিডেন্ট হয়ে গেল। তাহলে 16 সেকেন্ডে ট্রেনটা কতটা যায় এটা আমায় জানতে হবে। কিন্তু এটা আবার একটু এককের গন্ডগোল দিয়ে দিয়েছে। 54 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 54 কিলোমিটার যায়, এটা বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই,
আমরা জানি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5-18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 3-18-54, তাহলে 15 মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে ট্রেনটার বেগ, অর্থাৎ সে এক এক সেকেন্ডে 15 মিটার করে যায়। তাহলে আমার 16 সেকেন্ডে কত যাবে? লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম সেটা ইকুয়াল টু কি হবে? 15 ইন্টু 16, তাহলে 15 ইন্টু 16 কত? 240, তাহলে এত মিটার, এটাই আমাদের প্ল্যাটফর্মের লেন্থ। 11 কি বলছে? A man can swim downstream at 8 kilometer per hour and upstream at 2 kilometer per hour. The speed of the current is, এটা একদমই মুখে মুখে করার অঙ্ক। ডাউনস্ট্রিমের ভেলোসিটি কত বলেছে একটা লোকের? 8 কিলোমিটার পার আওয়ার। 8 kmph মানে 8 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম ভেলোসিটি কত? 2 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যারা বাংলায় স্বচ্ছন্দ তাদেরকে বলি ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে বেগ একটি নৌকার বা একজন মানুষের 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আপস্ট্রিম অর্থাৎ স্রোতের প্রতিকূলে তার বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে জানতে চেয়েছে লোকটির স্থির জলে স্রোতের বেগ কত, ভেলোসিটি অফ কারেন্ট কত। এইটা সবসময় মনে রাখবে, যদি আপস্ট্রিম ভেলোসিটি আর ডাউনস্ট্রিম ভেলোসিটি দেওয়া থাকে তাহলে, আচ্ছা একবার বলেই দিই, ডাউনস্ট্রিম ভেলোসিটি মানে স্রোতের অনুকূলে যাওয়া, অর্থাৎ ব্যক্তির নিজের বেগ যদি স্থির জলে এক্স কিলোমিটার পার আওয়ার হয় এবং স্রোতের বেগ যদি ওয়াই কিলোমিটার পার আওয়ার হয়, স্রোতের অনুকূলে যাওয়া মানে স্রোতের কাঁধে চেপে যাওয়া, তাহলে দুজনের বেগ এক অ্যাড হবে। তাহলে স্রোতের বেগ যদি ওয়াই হয় এবং ব্যক্তির স্থির জলের বেগ যদি এক্স হয়, তাহলে ডাউনস্ট্রিম ভেলোসিটি অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর আপস্ট্রিম ভেলোসিটি কি হয়? প্রতিকূলে, অর্থাৎ আমি যেদিকে যেতে চাইছি বা লোকটা যেদিকে যেতে চাইছে স্রোত তাকে বাধা দিচ্ছে, তাহলে স্রোতের ভেলোসিটি তখন মাইনাস হয়ে যায়। তাহলে এদের দুজনকে যদি যোগ করে দিই ডি প্লাস ইউ, সেটা ইকুয়াল টু কি হবে? ওয়াই ওয়াই কেটে যাবে, 2x আসবে, তাহলে এক্স ইকুয়াল টু কি এলো? ডি প্লাস ইউ বাই 2, অর্থাৎ দুটি বেগকে, স্রোতের অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ, এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ সোজা কথা তাদের অ্যাভারেজ নিলে সেটা হয় স্থির জলে ব্যক্তির বেগ। সেকেন্ডলি, এর থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? এক্সটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, তখন এক্সটা কেটে বাদ হয়ে যাবে, তাহলে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম সেটা ইকুয়াল টু 2 ইন্টু স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগের দ্বিগুণ হচ্ছে এদের বিয়োগফলটা, তাহলে স্রোতের বেগ কি হবে? এদের দুজনের বিয়োগফল, তাকে 2 দিয়ে ভাগ। এই দুটো সবসময় মনে রাখবে। তাহলে যোগ করে আপস্ট্রিম ডাউনস্ট্রিমকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জলের ব্যক্তির বেগ পাওয়া যায়, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে কি জানতে চেয়েছে? স্রোতের বেগ জানতে চেয়েছে, তাহলে এদের দুজনকে বাদ দিয়ে দেবো, 8 বিয়োগ 6, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, 8 থেকে 6 বাদ দিলে 2, 2 দিয়ে ভাগ করলে, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার। ও সরি 2 তো ছিল, 6 ছিল না, সরি। আচ্ছা, ডাউনস্ট্রিম ছিল 8, আপস্ট্রিম ছিল 2, সেটাকে 2 দিয়ে ভাগ, 8 বিয়োগ 2 6, 6 কে 2 দিয়ে ভাগ, ফাইনালি এলো 3 কিলোমিটার পার আওয়ার। একটু ভুল হয়ে গেছিল, সরি। তাহলে স্রোতের বেগ আমাদের দাঁড়ালো 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাও একটা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। এখানে বলছে দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 কিলোমিটার পার আওয়ার and rate of current is 13 kilometer per hour. The distance traveled downstream in 15 minutes is, এখানে কি বলেছে? স্থির জলে নৌকার বেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার।
এবং স্রোতের বেগ হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। জানতে চেয়েছে ডাউন স্ট্রিমে 15 মিনিটে সে কত ডিস্টেন্স যাবে। তাহলে আগে ডাউন স্ট্রিমের ভেলোসিটি বের করে নি। ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে বেগ তাহলে কত হবে আমরা এক্ষুনি জানলাম, এদের যোগফল। স্থির জলে বেগ আর স্রোতের বেগকে যোগ করলে আমরা পাই ডাউনস্ট্রিম ভেলোসিটি। তাহলে 15 আর 13 কে যোগ করে দেবো, 28 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে ডাউনস্ট্রিম ভেলোসিটি। তাহলে প্রত্যেক ঘন্টায় 28 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে 28 কিলোমিটার যায়, 15 মিনিটস তাতে কত যাবে, 28 কিলোমিটার যায় 60 মিনিটসে, তাহলে 1 মিনিটে যায় 28/60, আর 15 মিনিটসে যায় সেটা ইন্টু 15, তাহলে সোজা কথা 7 কিলোমিটার। সি আনসার। তাহলে পরপর দুটো বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক আমাদের হয়ে গেল, আপ টু 12 নম্বর শেষ। এরপরে ছোট্ট করে একটা জিআই দিয়ে দিয়েছে, দেওয়ার কথা ছিল না যদিও। 13 বলছে between at what time between 3 and 4 o'clock the hands of a clock coincide, অর্থাৎ 3টে থেকে 4টের মধ্যে ঠিক কোন সময়ে একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা পরস্পরের সাথে একই সাথে থাকবে, অর্থাৎ কোইনসাইড করবে, সমাপতিত হবে। আমরা জানি যদি একটা ঘড়ি মোটামুটি এরকম করে আঁকা যায়, এই দিকটায় 12 থাকে, এই দিকটায় 6 থাকে, এই দিকটা 3 থাকে, এই দিকটা 9 থাকে, 3টের সময় এক্স্যাক্টলি ঘন্টার কাঁটাটা এরকম থাকে আর মিনিটের কাঁটাটা এরকম থাকে। দুটো কাঁটা একই জায়গায় আসবে, মোটামুটি একদম এরকম কাছাকাছি চলে আসবে কতক্ষণ পর, মোটামুটি 3:15 কাছাকাছি একটা সময়, সেটাই কত বের করতে হয়। টাইমের একটা ফর্মুলা আছে, এটা একটু লিখে নাও, এটা ডিটেল এখন বলছি না। 2/11 ইন্টু A1 প্লাস মাইনাস A2, যে কোনো সময়ের অঙ্ক, অর্থাৎ যদি জানতে চায় কখন দুটি কাঁটার মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি হবে, কখন দুটি কাঁটা বিপরীতে যাবে, সব ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। টাইম ইকুয়াল টু 2/11 A1 প্লাস মাইনাস A2, যেখানে A2 হচ্ছে গিভেন অ্যাঙ্গেল, সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, আগে লিখে নাও গিভেন অ্যাঙ্গেল, আর A1 হচ্ছে যার যার মধ্যে বলবে, এই যে এখানে বলছে 3টে থেকে 4টের মধ্যে, তার মধ্যে স্মলারটা, যাদের মধ্যের কথা বলা হবে তাদের মধ্যে স্মলারটা, তাকে 30 দিয়ে গুণ করে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে A1 এর ভ্যালু। ক্লিয়ার? এইবারে চলে আসি প্রশ্নে। এই ক্ষেত্রে গিভেন অ্যাঙ্গেল মানে আমার প্রশ্ন থেকেই বোঝা যাবে কোন অ্যাঙ্গেলে থাকার কথা বলা হচ্ছে। এখানে যেরকম বলছে 3 থেকে 4-এর মধ্যে কখন তারা কোইনসাইড করবে, তার মানে তারা যখন সমাপতিত হবে, একই সরল রেখায় থাকবে, একই অভিমুখে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি। তাহলে এখানে A2 হচ্ছে 0, 2/11 এর মতো থাকে, তাহলে প্লাস মাইনাস এইটার আর কোনো দরকারই থাকছে না, কারণ 0 যদি কারোর সাথে অ্যাড হয় তাও সেটা যা থাকে, 0 মাইনাস হলেও একই থাকে, তাহলে প্লাস মাইনাস নিয়ে গন্ডগোলের কিছু নেই। তাহলে A2টা 0 আর A1 কত, 30 দিয়ে গুণ করতে হবে স্মলার হ্যান্ডকে, অর্থাৎ 3কে, 3 থেকে 4-এর মধ্যে বলেছে তাই। তাহলে আমার ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো, 30 ইন্টু 3 প্লাস মাইনাস 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2/11 ইন্টু 3 × 90, অর্থাৎ সোজা কথায় 180/11। সেটাকে যদি একটু সিম্পলিফাই করি আমি পাবো
11, 16, 16:4 অর্থাৎ 3:16:4 তারা কোইনসাইড করবে। 16:4 হ্যাঁ 16:4 বলছে a bag contains an equal number of 1 rupee, 50 paisa and 25 paisa coins respectively. If the total value is rupees 35, how many coins of each type are there? 3 রকমের মুদ্রা আছে, 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। এদের টোটাল ভ্যালু হচ্ছে 35 টাকা। আর জানতে চাইছে ইচ টাইপের কয়েন কটা করে আছে। এটা একদম সহজ, মুখে মুখেই হয়ে যাবে। 1 টাকার কয়েন, তার ভ্যালু কত? এক একটা কয়েনের 1 টাকা করে, তাহলে তার ভ্যালুয়েশন 1। 50 পয়সার কয়েন, তার টাকাতে ভ্যালুয়েশন কত? 50 পয়সা মানে হাফ টাকা, কারণ 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে 50 পয়সার ভ্যালুয়েশন হচ্ছে হাফ টাকা। সিমিলারলি 25 পয়সা মানে তার টাকাতে ভ্যালুয়েশন কত? তুমি বলবে 25 ভাগ 100, কারণ 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 1/4 তার ভ্যালুয়েশন। এদের প্রত্যেকটা যদি এক্সট্রা করে থাকে, তাহলে 1 টাকার যদি এক্সট্রা কয়েন থাকে তার ভ্যালু কত হবে? x ইন্টু 1 অর্থাৎ x টাকা। হাফ টাকা যদি এক্সট্রা থাকে অর্থাৎ 50 পয়সার কয়েন যদি এক্সট্রা থাকে তার ভ্যালু কত হবে? x/2। ধরো 10টা কয়েন আছে, তাহলে 10টা যদি 1 টাকার কয়েন থাকে তার ভ্যালু 10 টাকা, 10টা যদি 50 পয়সার কয়েন থাকে তার ভ্যালু হচ্ছে 5 টাকা, 10টা যদি 25 পয়সার কয়েন থাকে তার ভ্যালু হবে 2.5 টাকা, তাই না? সেটার এক্স দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, আর কিছুই না। তাহলে 25 পয়সার কয়েনও যদি এক্সট্রা থাকে তার ভ্যালু দাঁড়াবে এত টাকা, তাই না? কিন্তু প্রশ্ন বলেছে না, ভ্যালু হচ্ছে সব মিলিয়ে 35 টাকা। তার মানে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে এক্স যদি কমন নিয়ে নিই, এক লাইনেই অঙ্ক হয়ে যায়। 1 প্লাস হাফ প্লাস 1/4, সেটা ইকুয়াল টু 35। তাহলে এক্স কত? 4, এখানে 2, এখানে 1, 4 আর 3 7, 35, তাহলে 7। তাহলে এক্স ইকুয়াল টু কি পেলাম? 20। অর্থাৎ 20টা করে ইচ কাইন্ড অফ মুদ্রা ছিল। 1 টাকার কয়েন 20টা, তাহলে সেখান থেকে 20 টাকা। 20টা 50 পয়সার কয়েন, সেখান থেকে 10 টাকা। আর 20টা 25 পয়সার কয়েন, সেখান থেকে 5 টাকা। সব মিলিয়ে 35 মিলে গেল। একটা ভেরিফাইও করে নিলাম, তাহলে 14টা হয়ে গেল। কি বলছে? If a car travels a distance of 240 kilometers in 6 hours, partially at a speed of 60 kilometers per hour and partially at 30 kilometers per hour, then the time for which it travels at 60 kilometers per hour is. অর্থাৎ একটা গাড়ি কিছুটা পথ 60 কিলোমিটার পার আওয়ারে গেছে, কিছুটা পথ 30 কিলোমিটার পার আওয়ারে গেছে। ফাইনালি সে গেছে কতটা? বলছে 240 কিলোমিটার গেছে 6 ঘন্টায়। তাহলে আমি যদি অ্যাভারেজ ভেলোসিটি ধরি, তার অ্যাভারেজ বেগ, তাহলে সেটা কি হবে? 6 ঘন্টায় যেহেতু 240 কিলোমিটার গেছে, পার আওয়ার সে কতটা গেছে? 240 ডিভাইডেড বাই 6, অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ 40 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটাকে এরকম ফরম্যাটে লেখার কারণ হচ্ছে এটা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক হলেও অ্যালিগেশন দিয়ে খুব সহজেই হয়ে যায়। আমি অ্যালিগেশনটা করব কিলোমিটার পার আওয়ারের বেসিসে, অর্থাৎ আমার রেফারেন্স হবে আওয়ার। আমি কিলোমিটার দিয়ে অ্যালিগেট করব, আমার আনসার রেশিও আসবে আওয়ারে। তাহলে কিছুটা অংশ 60 কিলোমিটারসে গেছে, কিছুটা অংশ 30 কিলোমিটারসে গেছে, নেট অ্যাভারেজ তার ভেলোসিটি দাঁড়িয়েছে 40, তাহলে সেটাকে মাঝে লিখতে হয়। তাহলে এবারে আমি যদি অ্যালিগেট করি, এখানে 20 গ্যাপ, এখানে 10, অর্থাৎ 10:20, আরো সিম্পলিফাই করলে 1:2। তার মানে
60 কিলোমিটার পার আওয়ারে যতটা গেছে, 30 কিলোমিটার পার আওয়ারে যতটা গেছে, তাদের সময় দুটো রেশিও হচ্ছে 1:2। তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমার কাছে এখন জানতে চেয়েছে 60 কিলোমিটার পার আওয়ারে তাহলে কতক্ষণ গেছে। আমি দেখছি রেশিও যদি 1:2 হয় তাহলে আমার টোটাল টাইম হওয়া উচিত ছিল 2 আর 3, কিন্তু না, টোটাল টাইম তো বলেছে 6। তাহলে আমি যেটাকে 3 ধরছি সেটা অ্যাকচুয়ালি 6। তাহলে আমি যেটাকে 1 ধরবো সেটা অ্যাকচুয়ালি 6/3, দ্যাট ইজ 2। তার মানে এই একের রিয়েল ভ্যালু হচ্ছে 2 আওয়ার্স। আমার কাছে সেটাই জানতে চেয়েছে, 60 কিলোমিটার পার আওয়ারে কতক্ষণ চলেছে। তাহলে আমার আনসার কি দাঁড়াবে? 2 আওয়ার্স। দ্যাটস ইট। তাহলে সহজ অঙ্ক, বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট, by selling an article for ₹450, a man loses 25%. At what price he will sell the order to gain 25%? অর্থাৎ 450 টাকায় একটি বস্তু বেচে এক ব্যক্তির 25% লস হয়, তাহলে 25% গেইন করতে হলে তাকে কত টাকায় বস্তুটি বিক্রি করতে হবে। তাহলে বস্তুটির সিপি ধরা যাক, কস্ট প্রাইস 100। তাহলে ফার্স্ট কেস যখন 25% লস হয়, তার মানে 100 টাকায় 25% লস, কত টাকায় বিক্রি করতে হয় তখন? 75 টাকা। আর 100 টাকায় 25% গেইন করতে হলে কি করতে হয়? 125 টাকা। তাহলে 100 টাকায় যদি একটা বস্তু কেনা যায়, তাতে যদি 25% লস হয়, সেটাকে ছাড়তে হয় কত? 75 টাকা। কিন্তু বললো না, আসলে বস্তুটা ছাড়া হয়েছে 450 টাকা। তার মানে আমার হিসেবের 75 অ্যাকচুয়ালি 450, 450। আমাকে এখন বের করতে হবে কি 25% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমার হিসেব মতো 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমার 125 আসলে কত? তাহলে আমার এক আসলে 450/75, আর আমার 125 আসলে কত? তাহলে 450/75 ইন্টু 125। 25 দিয়ে কাটো, 5×25 125, 3×25 75, 3 দিয়ে কাটো, 3×15 45, তাহলে 0, 5×15 75, অর্থাৎ 750 টাকা। ষোলো অব্দি হয়ে গেল। বলছে the length of a rectangle is increased by 20% and its breadth is reduced by 20%. What will be effect on its area? এটা সবসময় মনে রাখবে, এই রেক্টাঙ্গেলের দৈর্ঘ্য এবং প্রস্থ চেঞ্জ হলে এরিয়ায় কত চেঞ্জ হবে, তার জন্য একটা ফর্মুলা আছে, x + y + xy/100, এত পার্সেন্ট চেঞ্জ হয়। চেঞ্জ ইন এরিয়া। এখানে x হচ্ছে দৈর্ঘ্যের চেঞ্জ, দৈর্ঘ্যের পার্সেন্টেজ চেঞ্জ, y হচ্ছে প্রস্থের পার্সেন্টেজ চেঞ্জ। এইগুলোকে কিন্তু সাইন দিয়ে লিখতে হবে। মানে কি? অর্থাৎ যদি ইনক্রিজ করে তাহলে প্লাস সাইন, যদি ডিক্রিজ করে বা রিডিউস করে তাহলে মাইনাস সাইন। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটা বলেছে, এখানেও আরেকটা কথা বলে রাখি, যখন সেম অ্যামাউন্ট বাড়বে এবং সেম অ্যামাউন্ট কমবে অন্যটা, তাহলে নেট ইম্প্যাক্টটা কি হয় নিজেরাই দেখো। ধরো এটা একটা জেনারেল রুলই হোক, তাহলে আর একটু এগিয়ে যাওয়া যাবে। r% লেন্থ বৃদ্ধি পেয়েছে, ব্রেথ r% কমেছে, তাহলে নেট চেঞ্জ কি হবে এরিয়ায়? লেন্থ যেহেতু r% বেড়েছে তাহলে প্লাস আর, ব্রেথ যেহেতু r% কমেছে তাহলে মাইনাস আর, প্লাস এক্স মানে সরি এক্স আর ওয়াই তাদের গুণফল উইথ সাইন নিতে হবে এক্স ওয়াই এর ক্ষেত্রে।
তাহলে আর প্লাস আর এখানে আর মাইনাস, এদের গুণফল কি? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আর স্কোয়ার বাই 100, এত পার্সেন্ট চেঞ্জ। তাহলে আর আর কেটে গেল। একটা জিনিস তাহলে খুব পরিষ্কার, যদি সেম পার্সেন্টেজ একটা বাড়ে আর সেম পার্সেন্টেজ অন্যটা কমে, নেট ইম্প্যাক্টটা সবসময় নেগেটিভ হয়, অর্থাৎ ফাইনালি তার এরিয়াটা কমবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কত পার্সেন্ট কমবে? আর স্কোয়ার বাই 100%। তাহলে এক্ষেত্রেও এই যে অঙ্কটা বলা হলো তাতে কি হয়েছে? দৈর্ঘ্য 20% বেড়েছে, প্রস্থ 20% কমেছে, তাহলে সেম অ্যামাউন্ট পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, তাহলে নেট ইম্প্যাক্ট কি হবে? এরিয়াটা ডিক্রিজ করবে। দুটো অপশন দেখেই এলিমিনেট, তাতে ইনক্রিজ রয়েছে। তাহলে নেট ডিক্রিজ করবে, কতটা ডিক্রিজ করবে? আর স্কোয়ার বাই 100, অর্থাৎ 20 স্কোয়ার বাই 100, এতটা ডিক্রিজ করবে। তাহলে কত হলো? 20 স্কোয়ার 400 ভাগ 100, তার মানে 4% ডিক্রিজ নেট এরিয়া। 18 কি বলছে? আ ওয়াটার ট্যাপ ক্যান ফিল আ সিস্টার্ন ইন 20 minutes and another can fill it in 30 minutes. If both are open simultaneously, the cistern will be full in. টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টার্ন দুটোই সিমিলার কাইন্ড অফ অঙ্ক। এটার একটা ডিরেক্ট ফর্মুলা আছে, তোমরা সবাই জানো। যদি দুটোই ফিল করে, একটা 20 মিনিটসে আর একটা 30 মিনিটসে, দুটো পাইপ আছে, তাহলে তাদের যদি একসাথে খুলে রাখা হয় একটা ট্যাঙ্ক, কতক্ষণে ফিল হবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যেহেতু দুটোই খুলছে। কিন্তু আমি বলবো তুমি টাইম অ্যান্ড ওয়ার্কের মতো করে যদি এটা একটু ভিজুয়ালাইজ করে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। 20 মিনিট আর 30 মিনিট, এদের এলসিএমটাকে টোটাল ক্যাপাসিটি ধরে নাও, অর্থাৎ 60 লিটার, এটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে প্রথম নল, এ নল ধরো, এ পাইপ 20 মিনিটসে কাজটা কমপ্লিট করে, তার মানে সে 20 মিনিটসে 60 লিটার জল ভরে দেয়। তাহলে পার মিনিটে কত করে ভরে? সে 3 লিটার করে। সিমিলারলি বি নল 30 মিনিটসে কাজটা কমপ্লিট করে, তাহলে সে পার মিনিটে 2 লিটার করে ভরে। তাহলে দুজনকে যখন একসাথে চালিয়ে দেওয়া হয়, তাহলে 5 লিটার করে জল ভরা হচ্ছে। আমার টোটাল ভরতে হবে 60 লিটার, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মিনিটে 5 লিটার করে ভরা হচ্ছে। তাহলে টোটাল 60 লিটার ভরতে কত টাইম লাগবে? 60/5, অর্থাৎ 12 মিনিট। এটা ওই ফর্মুলাটা দিয়েও হয়ে যেত, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, কিন্তু এইটা আমি এই জন্যই করালাম, বেশ কিছু অঙ্ক শুধু ফর্মুলাতে বাঁধা যাবে না। এই টাইপের সোজা সোজা অঙ্ক দিলে হয়ে যাবে, মানে সমস্যা নেই। কিন্তু আরো ডিটেলে টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টার্নের অঙ্ক দিলে, ধরো অল্টারনেটিভলি একটা খোলা থাকছে, একজন অন্যজনকে দুদিন অন্তর অ্যাসিস্ট করছে, এই সব জায়গাতে এই ভিজুয়ালাইজেশনটা না থাকলে কিন্তু প্রবলেম হয়ে যায়, অনেক কঠিন হবে অঙ্কটা। তাই এইটাকে একটু প্র্যাকটিস করানোর জন্য এই মেথডটা করলাম। 19. A man working at a speed of 10 km/h, after every kilometer he takes rest for 5 minutes. How much time will be taken to cover a distance of 5 km? 19. বলছে এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে এবং প্রত্যেক কিলোমিটারের পরে সে 5 মিনিট করে রেস্ট নেয়, তাহলে সে 5 কিলোমিটার যেতে কত সময় লাগাবে? সিম্পল, যদি তার ভেলোসিটি 10 km/h হয়, তাহলে 5 কিলোমিটার যেতে এমনি যদি সে স্টপেজ না দিত, তাহলে কত সময় লাগতো? তুমি খুব সহজেই বলতে পারবে, আধ ঘন্টা লাগতো, 30 মিনিটস। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ 10 কিলোমিটার যায় 60 মিনিটে, 1 ঘন্টা, 5 কিলোমিটার যাবে 30 মিনিটে, এটা নিয়ে সন্দেহ নেই। এবারে তুমি বলো 5 কিলোমিটার সে যাবে, স্টপেজ কটা নেবে? এখান থেকে সে শুরু করলো, 1 নম্বর কিলোমিটারটায় গিয়ে একটা স্টপেজ, 2 নম্বর কিলোমিটারটায় গিয়ে একটা স্টপেজ, 3 নম্বর কিলোমিটারটায় গিয়ে একটা স্টপেজ, 4 নম্বরে একটা স্টপেজ, 5 নম্বরে গিয়ে একটা স্টপেজ না, কারণ এখানে তো সে পৌঁছেই গেছে, আমি তো সেই মুহূর্তেই কাউন্ট করব সে পৌঁছে গেছে, আর তো স্টপেজ কাউন্ট করব না সেটাকে, তাই না? একজন পৌঁছে গেছে মানে সেই সময়ই আমার স্টপ ওয়াচ বন্ধ হয়ে যাবে, তারপরে সে রেস্ট নিল না দৌড়ে বেড়ালো আমার দেখার দরকার।
তাহলে এই জায়গায় স্টপেজ হবে না। তাহলে 5 কিলোমিটার যেতে তার স্টপেজ কটা হবে? 4টে। এমনিতে ফ্রিলি চললে 30 মিনিট লাগতো, কিন্তু সে প্রত্যেকটা কিলোমিটার ক্রস করার পরে 5 মিনিট করে রেস্ট নিয়েছে। তাহলে 4টে স্টপেজে তার টোটাল রেস্ট কত? 4×5 = 20 মিনিট। তাহলে সে টোটাল লাগালো কত? এমনি 30 মিনিট লাগতো, আর 20 মিনিট স্টপেজে টোটাল লাগলো তার 50 মিনিট। ঠিক আছে, ওকে। কি বলছে? The ratio of two numbers is 15:11. If their HCF is 13, then the numbers are. দুটি নাম্বারের রেশিও বলেছে 15:11। তাদের HCF বলেছে 13। তাহলে নাম্বার দুটো কত? দুটো সংখ্যা, তাদের রেশিও 15 আর 11। আমি একদম ডিটেলেই করি যদি, তাহলে কি হবে? সংখ্যা দুটো কি কি? 15x আর 11x। এটা করার জন্য না, এটা বোঝার জন্য। তাহলে সংখ্যা দুটো যদি 15x আর 11x হয়, তাহলে তাদের মধ্যে, এক্সকিউজ মি, সংখ্যা দুটি যদি 15x আর 11x হয়, তাহলে তাদের মধ্যে HCF কি হবে? তুমি বলবে দুজনের মধ্যে কমন পার্ট অর্থাৎ x। ওকে, তাহলে x টাই 13 বলে দিয়েছে। তাহলে সংখ্যা দুটো কত? 15 × 13 আর একটা 11 × 13। 11 × 13 হচ্ছে 3 11 33, হাতে 3, 11 আর 3 143, একটা 143 দিয়ে একটাই অপশন আছে, 195 143। এটা 15 × 13 করলে 195 আসে। তাহলে নাম্বার দুটো কি কি? 195 আর 143। If the cost price of 25 articles is equal to the selling price of 20 articles, then the percentage of gain is dash. Cost price of 25 article, সেটাই selling price of 20 articles। আমি জানি না টোটাল কস্ট প্রাইস কত, কিন্তু 25 আর্টিকেলের যত কস্ট প্রাইস সেটাই 20 আর্টিকেলের সেলিং প্রাইস, এটা বলে দিয়েছে। তাহলে আমি 20 আর 25 এর এলসিএম এর ভ্যালুটাকে লিখি। 20 আর 25 কত নেব? 100 নেব। তাহলে ধরো 100 টাকার বাজার হয়, ঠিক আছে? তাহলে এটাতেই 25টা আইটেম কেনা হয়, 25টা আইটেমের কস্ট প্রাইস হচ্ছে 100। তাহলে এটাই 25 পিসের কস্ট প্রাইস। তাহলে এক পিসের সিপি কত? 4 টাকা। এই 100 টাকাতেই 20টা আইটেম বেচা হয়, অর্থাৎ এটাই 20টা আইটেমের সেলিং প্রাইস। তাহলে এক একটা আইটেমের সেলিং প্রাইস কত? 5 টাকা করে। এইবারে তো পরিষ্কার, সিপি 4 টাকা, 4 টাকায় কিনে 5 টাকায় বেচছে, অর্থাৎ লাভ করছে 1 টাকা। কত টাকায়? 4 সিপিতে 1 টাকা লাভ। তাহলে 1/4 ফ্র্যাকশন ভ্যালু, সেটাকে পার্সেন্টেজে নিলে 25%। তাহলে ওভারঅল ট্রানজাকশনে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 25%। 22 কি বলছে? A shopkeeper offers 15% discount on all toys. He offers a further discount of 4% on the reduced price to those customers who pay cash. What does a customer have to pay in cash for a toy of ₹200? অর্থাৎ এক শপকিপার প্রথমে 15% ডিসকাউন্ট দিচ্ছে, তারপরে কেউ যদি ক্যাশে কেনে তাহলে আরো তার উপরেও 4% ডিসকাউন্ট দিচ্ছে।
তাহলে একটা টয় যেটার দাম 200 রুপিস, সেটার দাম কত পড়বে যে ক্যাশে কিনছে? যেটার এমআরপি হচ্ছে 200, সেটা ক্যাশে কিনলে কত পড়বে? এটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। মনে রাখবে, দুটো পরপর ডিসকাউন্ট যদি দেওয়া হয় তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট হয় সেই আগের মতো। আমরা রেক্টাঙ্গেলের অঙ্কটা যেটা করলাম সেই রকমই প্রায়। এক্ষেত্রে হবে পরপর যদি X% আর Y% ডিসকাউন্ট দেওয়া হয়, অর্থাৎ একটা এমআরপি আছে তার উপরে X% ডিসকাউন্ট দেওয়া হলো, যে দামটা হলো তারপর আবার Y% ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে এখানটায় যা হয় X+Y - XY/100 এত পার্সেন্ট নেট ডিসকাউন্ট হয়। তাহলে এক্ষেত্রেও তাই, প্রথমে 15%, তারপরে 4% -15 × 4/100 এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে নেট। তাহলে কত পার্সেন্ট হলো? 15 আর 4 19, এখানে 60/10, তার মানে 0.6, তার মানে কত দাঁড়ালো? 18.4% ডিসকাউন্ট। তাহলে 100 টাকার একটা জিনিস, সেটা ফাইনালি ডিসকাউন্ট কত পাওয়া যাবে? 18 টাকা 40 পয়সা। তার মানে কিনতে হবে কত? 81.6। তাহলে 100 টাকা এমআরপির একটা জিনিস, সেটা সাকসেসিভ ডিসকাউন্ট পাওয়ার পরে আমি কিনবো কত? 81.6 টাকায় যদি ক্যাশে কিনি, কারণ এই 4% ডিসকাউন্টটা তখনই পাওয়া যাবে যদি আমি ক্যাশে কিনি। তাহলে 200 জিনিস কত পাওয়া যাবে? 100 জিনিস যদি এত পাওয়া যায়, তাহলে 200 জিনিসের দুগুণে পাওয়া যাবে। কত হলো তাহলে? 6 দুগুণে 12, 3 আর দুগুণে 16, 163.2 এই দামে আমি কিনতে পারবো। ওকে, at what rate interest per annum will a sum double itself in 8 years? আচ্ছা, এখানে কোন ইন্টারেস্ট বলা নেই, আমরা এসআই ধরবো। বলছে কত রেট অফ ইন্টারেস্টে একটা নির্দিষ্ট ক্যাপিটাল বা প্রিন্সিপাল 8 বছরে নিজেকে দ্বিগুণ করে। এটা এমনি করা যায়, মুখে মুখে অপশন থেকেও করা যায়, তবুও একটু করছি। যদি প্রিন্সিপাল 100 হয়, তার মানে 8 বছর পরে সে ডাবল হয়ে গেছে 200। তাহলে ইন্টারেস্ট কত পেলাম? আমি সিম্পল ইন্টারেস্টই ধরবো, কিছু বলেনি বলে। তাহলে ইন্টারেস্ট 100 টাকা। আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি জানি? এসআই হয় PRT/100। তাহলে 100 টাকা 100 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, এসআই 100, প্রিন্সিপাল 100, রেট জানি না, ক বছরে পাচ্ছি? 8 বছরে বাই 100। রেট পেয়ে গেলাম 100/8, 4 দিয়ে কাটো, 25/4, তার মানে 25/2, তার মানে 12.5%। তাহলে আমার রেট কত হবে? 12.5% পার অ্যানাম। 24, PQR start a business. P invests 3 times as much as Q invests, and Q invests 2/3 of that R invest. If the total profit is rupees 1320, then the share of P. Okay. P, Q, R তিনজন বিজনেস করতে গেছে। আমরা জানি পার্টনারশিপের ক্ষেত্রে যে হিসেবে আমরা ইনভেস্ট করব সেই হিসেবেই প্রফিট ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ ক্যাপিটালের রেশিওতেই প্রফিটের ডিস্ট্রিবিউশন হবে। ক্যাপিটালের হিসেব কি বলেছে?
প্রথমে বলছে পি ইনভেস্টস 3 টাইমস অ্যাজ মাচ কিউ ইনভেস্টস, ঠিক আছে। তাহলে পি আর কিউ এর একটা রিলেশন বলেছে, আবার বলেছে কিউ ইনভেস্টস 2/3 হোয়াট আর ইনভেস্ট। তাহলে আর কে দিয়ে শুরু করব, কারণ তার আগে একটা ভগ্নাংশের ব্যাপার আছে, কিউ 2/3 অফ আর হবে। তাহলে আমি আর কে 3 ধরে নিই না, অসুবিধার তো কিছু নেই। তাহলে কিউ তার 2/3 অংশ ইনভেস্ট করেছে। তাহলে কিউ কত করেছে? 3 এর 2/3 হচ্ছে 2, তাহলে কিউ পেয়ে গেলাম। কিউ এর সাথে পি এর একটা ডিরেক্ট রিলেশন আছে, পি ইনভেস্টস 3 টাইমস অফ কিউ, তার মানে কিউ কত করেছে? 2, তার 3 গুণ অর্থাৎ 6 করবে পি। তাহলে ব্যাক সাইড থেকে এলে আমার কাজটা খুব সহজ হয়ে গেল। তাহলে এইটা তাদের প্রফিটেরও রেশিও হবে। টোটাল প্রফিট কত হয়েছে? 1320 টাকা। কি জানতে চেয়েছে? দেন দ্য শেয়ার অফ পি। তাহলে পি কত পাবে? 1320 কত অংশ? 6 এর টোটাল কত? 6 আর 3 9 আর 2 11, তাহলে 6 এর 11 অংশ। কারণ টোটাল এখান থেকে কত হয়? 6 আর 3 9 আর 2 11, আমার হিসাব মতো 11 প্রফিট। 11 মানে আসলে 1320, তাহলে 6 কত? এইখান থেকেই এটা পেলাম। তাহলে কত হবে? 6 12 72, অর্থাৎ 720 টাকা। ওকে, লাস্ট অঙ্ক 25 কি বলছে? if 10% of an electricity bill is deducted, rupees 45 is still to be paid, how much was the bill? অর্থাৎ যদি 10% রিডাকশন হয়, তাহলে আমার বিল যদি 100 টাকা আসে, তাতে 10% রিডাকশন হয়ে এখন আসার কথা কত? 90 টাকা। তাহলে বিল যদি 100 আসতো, আমার দেওয়ার কথা ছিল 90 টাকা, কিন্তু বলছে না, দিতে হয় 45 টাকা। তাহলে আমি যেটাকে ধরেছিলাম 90, সেটা আসলে 45, আমার 90 আসলে 45। তাহলে বিল অ্যামাউন্ট কত? তাহলে আমার 90 যদি 45 হয়, আমার এক আসলে 45 এর 90 অর্থাৎ হাফ। আমি ধরেছি বিলিং অ্যামাউন্ট 100, তাহলে আমার 100 আসলে হাফ ইন্টু 100 অর্থাৎ 50 টাকা। তাহলে আমার বিলিং অ্যামাউন্ট ছিল ₹50। অঙ্ক শেষ। এগুলো প্র্যাকটিস করতে থাকো, আরো স্পিডে কি করে করব সেগুলোই আস্তে আস্তে আয়ত্তে আনতে হবে। কেমন লাগলো জানিও। ওকে, গুড নাইট।